আসসালামু আলাইকুম, আমি সুমাইয়া শিরিন হুমায়রা, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজের ফাইনাল ইয়ার এমবিবিএস একজন পরীক্ষার্থী। আজকে ভিলেজ নিউট্রিশনের পক্ষ থেকে আমরা আপনাদের সাথে স্বাস্থ্য বিষয়ক একটি টিপস শেয়ার করব। আমাদের আজকের আলোচিত বিষয় হচ্ছে লো প্রেসার, প্রেসারের লক্ষণগুলো এবং করণীয়, এবং আপনি কখন বুঝবেন যে আপনি লো প্রেসারে আক্রান্ত। প্রায়শই দেখা যায় যে আমাদের কাছে অনেকে কমপ্লেন নিয়ে আসে, বা অনেকের মনে হয় যে না, আমি হয়তো বা ঘাড় ব্যথা করতেছে কয়েকদিন ধরে, বা মাথা ঝিমঝিম করতেছে, তো আমি মনে হয় লো প্রেসারে আক্রান্ত। অ্যাকচুয়ালি লো প্রেসার কথাটা আমি ঠিক কখন বলবো, বা আমি কিভাবে এনশিওর হব যে আমি লো প্রেসার আক্রান্ত হচ্ছি বা হয়েছি, সে বিষয়টা নিয়েই আজকে আমরা আপনাদেরকে বিস্তারিত জানাবো। অনেকে মনে করেন যে হচ্ছে আমাদের যে নর্মাল ব্লাড প্রেসারের যে রেঞ্জটা আমরা বলে থাকি, সিস্টোলিক মানে উপরের প্রেসারটা 100 থেকে 140 এর মধ্যে, এবং ডায়াস্টোলিক বা নিচের প্রেসারটা 60 to 80 মিলিমিটার পার মার্কারের মধ্যে থাকলে আমরা সেটাকে নর্মাল প্রেসারের রেঞ্জ ধরে থাকি। এখন ব্যক্তির বয়স, উচ্চতা এবং তার হচ্ছে ডে টু ডে লাইফের কাজের ভিত্তিতে কিন্তু এই প্রেসারটা চেঞ্জ হয়ে থাকে, বা রেগুলেটর কিছুটা তারতম্য দেখা যায়। তবে তখনই যে আমরা সেটাকে এই রেঞ্জের বাহিরে চলে আসলে যে হুট করে হাই প্রেসার বা রেঞ্জের নিচে নেমে গেলে হুট করে লো প্রেসার বলে থাকি, ব্যাপারটা ঠিক তা নয়। অনেকে দেখা যায় যে হচ্ছে এই রেঞ্জের নিচে মানে উপরের প্রেসারটা 100 থেকে 140 এর নিচে যদি হয়, এবং নিচের প্রেসারটা 60 to 80 অ্যারাউন্ড থাকে, বা 60 to 80 থেকে কোনো সময় যদি কমে যায়, দুটোই কমে যায়, অথবা যে কোনো একটা নর্মাল রেঞ্জে আছে, অথবা একটা একটু বেশি কমে গেছে। এরকম পরিস্থিতিতেও কিন্তু দেখা যায় যে একজন মানুষ সুস্থ স্বাভাবিক জীবন লিড করতেছেন এবং তার কোনো ধরনেরই সমস্যা নেই। কিন্তু প্রবলেমটা তখনই হয় যখন দেখা যায় যে এরকম কিছু শারীরিক উপসর্গ দেখা দেয়, যে না মাথা ব্যথা করতেছে, বা একটু মাথা ঝিমঝিম করতেছে, বা একটু দুর্বল লাগছে। তখনই যদি আপনি আপনার প্রেসারটা মেপে দেখেন, তাহলে দেখবেন যে হয়তোবা আপনি নিজে মেপে থাকলে অথবা যাকে দিয়ে মাপিয়ে দেখেছেন, দেখা যাবে যে আপনার প্রেসারটা হয়তোবা এই রেঞ্জের কিছুটা নিচে আছে। কিন্তু অ্যাকচুয়ালি দেখা যেত যে সবসময় কিন্তু আপনার প্রেসারটা একটু মানে এই রেঞ্জের থেকে একটু নিচেই থাকে, এবং আপনি তেমন কোনো শারীরিক উপসর্গ ফিল করেন না, এবং আলহামদুলিল্লাহ আপনি ভালোই আর কি আপনার ডে টু ডে লাইফে যে কাজকর্মগুলো আছে, এবং আপনি কমফোর্টেবলি সে কাজগুলো করতে পারেন। তাহলে আমরা বলবো যে আপনি অ্যাকচুয়ালি আপনার প্রেসারটা এই রেঞ্জ থেকে কিছুটা অল্প থাকলেও বা একটু নিচে থাকলেও কিন্তু ওই প্রেসারটা আপনার জন্যই সেট। সেক্ষেত্রে যখন আপনার খারাপ লাগতেছে, তখন মাপার পরেও মাপার সময় যদি আপনি দেখেন যে না আপনি একটু লো রেঞ্জে পেয়েছেন, তখনই যে আপনি ধরে নেবেন যে না না আমার তো লো প্রেসার হয়ে গেছে। ব্যাপারটা অ্যাকচুয়ালি যে ভুল, আশা করি এই ভিডিওটি দেখে আপনি এখন ক্লিয়ারলি ওটা বুঝতে পারবেন। লো প্রেসারের কিছু স্পেসিফিক লক্ষণ ছাড়াও কিছু নির্দিষ্ট কারণ রয়েছে, যে কারণগুলোর জন্য অ্যাকচুয়ালি আমরা একজন পেশেন্ট লো প্রেসারের শিকার হন। প্রথমত কারণটি হচ্ছে ডিহাইড্রেশন। আপনি যদি লং টাইম পর্যন্ত আপনার বডিকে ডিহাইড্রেটেড রাখেন, অর্থাৎ যদি আপনি পানি কম খান, সামনে রোজা আসতেছে, দেখা যাচ্ছে সেই সময় তাড়াহুড়ো করে খেতে যে আপনি পানি খেতেই ভুলে গেছেন, তো ইফতার পর্যন্ত টাইমে যে দেখা যায় যে না আপনার মধ্যে এই ধরনের লক্ষণ দেখা দিচ্ছে, যেমন মাথা ঝিমঝিম করতেছে, ঘাড় অনেক ব্যথা করতেছে, তো এই ব্যাপারটা কিন্তু অ্যাকচুয়ালি ডিহাইড্রেশনের কারণে আপনার বিপিটা সাময়িক ফল করেছে। এই সাময়িক ফল করা দ্যাট ডাজন্ট মিন যে আপনি লো প্রেসারের একজন কন্টিনিউয়াস পেশেন্ট হয়ে গিয়েছেন। সেকেন্ড যে ব্যাপারটা আসে, যদি কোনো কারণে প্রচুর ডায়রিয়া হয়, প্রচুর ভমিটিং হয় বা বমি হয়, এক্ষেত্রে কিন্তু বডি থেকে ফ্লুইড লস হয়। আর লো প্রেসারের একটা অন্যতম কারণ হচ্ছে কিন্তু আপনার বডিতে যখন ফ্লুইডের পরিমাণটা অনেক কমে যাবে, তখন কিন্তু দেখা যাচ্ছে যে আপনি আপনার প্রেসারটা ফল করবে। এখন এই সময় আমাদের মধ্যে আরেকটা ভ্রান্ত ধারণা আছে, যে হচ্ছে প্রেসারটা যদি কোনো ধরনের লো প্রেসার হয় বা প্রেসার ফল করলো, তাহলে তাড়াতাড়ি আমরা পানিতে, অল্প পানিতে খুব বেশি চিনি বা 2-3 চামচ লবণ গুলিয়ে খেয়ে ফেলতেছি, কারণ লবণে তো সোডিয়াম আছে বা চিনি, বা তো এই ব্যাপারটা অ্যাকচুয়ালি যে পুরোপুরি ঠিক তা নয়। যদি আপনি কোনো কারণে দেখা যাচ্ছে যে আপনার প্রেসার ফল করার কারণে মানে অ্যাকচুয়াল কারণটা যদি ডিহাইড্রেশন হয়, তাহলে সেই সময় যদি আপনি এমনিতেও 1 গ্লাস পানি পান করেন এবং আপনার বডিতে কিছুটা ফ্লুইড ইনজেক্ট হয় বা ফ্লুইড প্রবেশ করে, সেক্ষেত্রে কিন্তু বাই ন্যাচারালি আপনার প্রেসারটা
কিছুটা হলেও বাড়বে, কিন্তু এটা সাময়িক সময়ের জন্য। যতক্ষণ না আপনি আপনার ফ্লুইড ব্যালেন্সটা কারেকশন করবেন প্রপারলি, ততক্ষণ কিন্তু আপনার প্রেশারটা ঠিক নর্মাল রেঞ্জে আসবে না এবং আপনি কিন্তু ব্যাক টু ব্যাক অস্বস্তি ফিল করতেই থাকবেন। আমরা যে অ্যাকচুয়াল কারণগুলো বলতেছিলাম সেই কারণগুলোতে আসি। আর আরেকটি কারণ হচ্ছে যদি কোনো কারণে অনেক রক্তক্ষরণ হয়, বিশেষ করে গর্ভবতী মায়েদের যদি কোনো ডেলিভারির সময় রক্তক্ষরণ হতে পারে। এছাড়া যে কোনো পার্সন কোনো অ্যাক্সিডেন্টের শিকার হলেন বা কোনো কারণে যাদের থ্যালাসেমিয়া বা বিভিন্ন হিমোফিলিয়া রিলেটেড ডিজিজগুলো রয়েছে আগে থেকে, তাদের কোনো কারণে যদি বডি থেকে অনেক ব্লাড বের হয়ে যায়, তাহলেও কিন্তু সেই ক্ষেত্রে ফ্লুইড লসের মাধ্যমে এবং ব্লাড যেহেতু একটা তরল পদার্থ, তো হচ্ছে আপনি বিপিটা লো হয়ে যেতে পারে বা লো প্রেশার হতে পারে। এগুলো কিন্তু একটা মেডিকেল ইমার্জেন্সি কন্ডিশন। এই সময় কিন্তু মানে কোনো কিছু চিন্তা ভাবনা না করে অতি দ্রুত যত তাড়াতাড়ি আর কি পারা যায় পেশেন্টকে হসপিটালে নিতে হবে এবং একজন ডক্টরের শরণাপন্ন হতে হবে। তাহলে দেখা যাচ্ছে যে ওখান থেকেই হচ্ছে ফ্লুইড কারেকশনের মাধ্যমে বা প্রয়োজনীয় ওষুধপাতির মাধ্যমে দেখা যাচ্ছে যে আপনার আর পেশেন্টটা এই লো প্রেশার থেকে যে শকের যে প্রবণতাটা আছে ওখান থেকে কিন্তু আপনি আপনার পেশেন্টকে ইজিলি সেভ করতে পারবেন। এই কারণগুলো ছাড়াও কি কোনো কারণে হচ্ছে আমার লো প্রেশার হতে পারে কিনা সেই ব্যাপারে বর্তমান যে জেনারেশন দেখা যায় যে খুবই ডায়েট প্রবণ বা হচ্ছে আমরা যে ডায়েট গুলো করতেছি সেই ডায়েটের হচ্ছে আমি আমার বডির ওজন অথবা হচ্ছে যে আমার ঠিক কতটুকু খাবার প্রয়োজন এই সম্বন্ধিত সম্যক জ্ঞান না রেখেই আমরা ডায়েট করাটা শুরু করি। বা বিশেষ করে যারা ইয়াং লেডিস আছে তাদের মধ্যে এই প্রবণতাটা অনেক বেশি, যে একটা লং টাইম স্টারভেশনে থাকে বা হচ্ছে দেখা যাচ্ছে যে বডিতে যে পরিমাণ খাবার নিচ্ছে বা তার সাথে যে পরিমাণ পানির দরকার ছিল তো এইগুলো রেগুলেট করে না বা মেনটেন করে না। তো দেখা যায় যে কিছুদিন যাওয়ার পরেই তারা নিজের থেকেই এই শরীরের এই উপসর্গগুলো ফিল করে, যে মাথা ব্যথা, মাথা ঘোরানো বা হচ্ছে ঘাড়ে ব্যথা। তখন কোনো কারণে প্রেশারটা মাপলেই ওই যে দেখে যে না প্রেশারটা অনেক কম, হয়তো বা 100 নিচে চলে আসছে, 90/60 বা এরকম রেঞ্জের মধ্যে রয়েছে। তো তখনই তারা ধরে নেয় যে না আমার অ্যাকচুয়ালি ডায়েটের কারণে না, হয়তো বা আমার লো প্রেশারের সমস্যা আছে, এই জন্য হচ্ছে আমি হয়তো বা এই ধরনের সমস্যায় ভুগছি। অ্যাকচুয়ালি তখন কিন্তু আপনার কারণটা লো প্রেশার না, এটা হচ্ছে আপনার ডায়েট করার কারণে বা হচ্ছে দীর্ঘ টাইম নিজেকে খাবার এবং পানি থেকে দূরে রাখার কারণে এই ধরনের সমস্যা হতে পারে। এই যে বললাম যে এই সব কারণ ছাড়াও যদি অন্য কোনো কারণ আছে কি যে লো প্রেশার, হ্যাঁ হতে পারে। আপনার হরমোনাল ইমব্যালেন্সের কারণেও কিন্তু অনেক সময় প্রেশার ফল করতে পারে। তবে প্রেশার ফল করলেই যে আপনি আমি এটা বারবার বলতেছি যে প্রেশার সাময়িক প্রেশার ফল করলেই যে আপনি ধরে নেবেন যে আপনি লো প্রেশারের পেশেন্ট, এরকম না। তাহলে এখন আমরা কাদের বলবো যারা মানে যাদের লো বিপি প্রবলেম আছে, এভাবে আমরা কিভাবে ডিটেক্ট করব? যারা দীর্ঘদিন ধরে হার্টের কোনো সমস্যায় ভুগছেন বা প্রিভিয়াসলি হার্ট অ্যাটাকের কোনো হিস্ট্রি রয়েছে, তাদের ক্ষেত্রে দেখা যায় হার্টের কার্যক্ষমতা কম হওয়ার কারণে কিন্তু ব্লাড পাম্পিং এর যে ক্যাপাবিলিটি হার্টের নিজস্ব প্লাস পুরো বডিতে যে ব্লাড সাপ্লাই এগুলো আস্তে আস্তে কমে আসে। তো সেক্ষেত্রে এই হার্টের প্রবলেম থাকার কারণে কিন্তু ইনডাইরেক্টলি আপনি লো প্রেশারে ভুগতে পারেন। এছাড়াও যারা অনেকদিন যাবত হাই প্রেশারের সমস্যায় ভুগছেন বা হাই প্রেশার জনিত কারণে নিয়মিত মেডিসিন নিচ্ছেন, তারা যদি হুট করে মেডিসিনের কোনো তারতম্য করেন বা হচ্ছে মেডিসিনের জন্য দেখা যাচ্ছে যে রিপিটেড মেডিসিন নিয়ে ফেলেছেন বা কোনো ধরনের ভুলজনিত কারণে দেখা যায় যে তাদের প্রেশারটা কিন্তু হঠাৎ করে ফল করতে পারে বা প্রেশার লো হয়ে যেতে পারে। তো এ সময় কিন্তু ব্যাপারগুলো একটু খেয়াল রাখতে হবে, যে তাদের উপসর্গগুলো খেয়াল রাখতে হবে। আশেপাশের পরিবারের সদস্য যারা আছেন মাথা ঘুরে পড়ে গেলে পেশেন্টের ক্ষেত্রে বা কোনো ধরনের সমস্যা হলে শুরুতেই নিজেরা অ্যাসেস করে নেবেন না যে হয়তো বা তার বিপিটা বেড়ে গিয়েছে কিনা, যেহেতু তার হাই ব্লাড প্রেশারের হিস্ট্রি রয়েছে। তো এই ক্ষেত্রে প্রেশারটা মেপে দ্রুত তাকে হসপিটালাইজ করার চেষ্টা করবেন। যাদের এই লো প্রেশারের সমস্যাগুলো রয়েছে, লো প্রেশারের যাদের প্রবলেম তাদের মধ্যে আরেকটা কমন অ্যাটিটিউড রয়েছে যে ডিম খাওয়ার প্রবণতা। অনেকে মনে করে যে আমার তো বিপি লো হয়ে গেছে, তাহলে আমি তাড়াতাড়ি 2-3টা ডিম খেয়ে ফেলি, ডিম খেলে হয়তো বা আমার প্রেশারটা একটু হাই হবে বা প্রেশারটা বেড়ে যাবে। অ্যাকচুয়ালি ডিম খেলেই যে আপনার প্রেশারটা ইনক্রিজ করবে ব্যাপারটা ঠিক তা নয়। যখন আপনি অনেক কারণে ডিহাইড্রেটেড বা হচ্ছে কোনো খাবার খাচ্ছেন না বা এই সমস্ত কারণে যদি আপনার প্রেশারটা ফল করে, তাহলে হয়তো বা ওই সময় যে কোনো ফ্লুইড বা যে কোনো খাবার যাই আপনি নেন না কেন আস্তে আস্তে হচ্ছে আপনার প্রেশারটা কিছুটা হলেও ইনক্রিজ করবে। তবে আপনার প্রেশার যদি কন্টিনিউয়াসলি এরকম ফল করতে থাকে এবং আপনার শারীরিক উপসর্গগুলো যদি অনেক বেশি প্রকট হয়, তাহলে আপনি অবশ্যই একজন ডক্টরের শরণাপন্ন হবেন এবং ডাক্তারের পরামর্শ অনুযায়ী তখন আপনি ওষুধ এবং আপনার লাইফস্টাইলটা মডিফাই করবেন। যাদের লো প্রেশার ডিটেক্টেড হয়ে গেছে বা লো প্রেশার আছে কন্টিনিউয়াসলি অনেক দিন ধরে, তাহলে এরা কি ধরনের খাবার খেলে বা বাই ন্যাচারালি তাদের প্রেশারটা
কন্ট্রোলে রাখতে পারে বা হচ্ছে প্রেশারটা নিয়ার নর্মাল থাকবে। তো এই ধরনের পেশেন্ট যারা আছেন তারা আপনারা চেষ্টা করবেন প্রতিদিন কিছু বাদাম খাওয়ার জন্য। এছাড়াও বিটরুট, ভিটামিন সি জাতীয় খাবার, এই খাবারগুলো কিন্তু সোডিয়াম পটাশিয়াম সমৃদ্ধ যে ফলমূল রয়েছে এই খাবারগুলো কিন্তু ডিরেক্টলি আর ইনডিরেক্টলি আপনার প্রেশার রেগুলেটে অনেক হেল্প করবে এবং আপনার ডে টু ডে লাইফে আপনাকে যে ধরনের প্রোটেকশন দেওয়া উচিত বা যে ধরনের যেভাবে আপনাকে কিছু আপনার শারীরিকভাবে সুস্থ রাখা যায়, শারীরিকভাবে সুস্থ থাকতে কিন্তু আপনাকে অনেক হেল্প করবে। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। এরকম আরো স্বাস্থ্য বিষয়ক টিপসের জন্য আমাদের ভিলেজ নিউট্রিশন পেজটিকে ফলো করুন।